ডক্টর জাকির নায়েক নামটা শুনলেই দুটো ছবি ভেসে ওঠে, তাই না? একদিকে যেমন কোটি কোটি অনুসারী, অন্যদিকে তেমনি তীব্র সমালোচনা। সম্প্রতি তিনি প্রায় 2 ঘন্টার একটা লম্বা সাক্ষাৎকার দিয়েছেন, যেখানে তিনি তার জীবন নিয়ে অনেক কথাই বলেছেন। চলুন তার নিজের বলা সেই গল্পের ভেতরেই ঢোকা যাক। আর এই একটা কথাতেই যেন তার পুরো জীবনের সারমর্মটা লুকিয়ে আছে। তার জীবনের সবচেয়ে বড় যে পরিবর্তন, তার গল্পটা হয়তো এই উক্তিটা দিয়েই সবচেয়ে ভালোভাবে শুরু করা যায়। তো চলুন একদম শুরু থেকে শুরু করা যাক। কিভাবে একজন প্র্যাকটিসিং ডাক্তার হয়ে উঠলেন একজন দায়ী বা ধর্মপ্রচারক? এই পরিবর্তনটা ঘটল কিভাবে? একটু ভেবে দেখুন তো, যে ছেলেটা ছোটবেলায় কথা বলতে গিয়ে তোতলাতো, সেই কিনা একদিন বিশ্বের সবচেয়ে বড় বড় মঞ্চে দাঁড়িয়ে ঘণ্টার পর ঘণ্টা বক্তৃতা দেবে। হ্যাঁ, ১৯৬৫ সালে মুম্বাইয়ে জন্ম নেওয়া জাকির নায়েকের গল্পটা ঠিক এমনই। গণিতে দারুণ মেধাবী ছিলেন আর পেশায় একজন প্রশিক্ষণপ্রাপ্ত ডাক্তার। তার পুরো জীবনের মিশনটাই কিন্তু এই একটা শব্দকে ঘিরে, দাওয়া। সহজ ভাষায় বললে, ইসলাম ধর্মের দিকে মানুষকে ডাকা বা আমন্ত্রণ জানানো। আর এটাই হয়ে ওঠে তার জীবনের মূল লক্ষ্য। প্রত্যেক মানুষের জীবনে কিছু টার্নিং পয়েন্ট থাকে, তাই না? জাকির নায়েকের ভাষ্যমতে তার জীবনে এমনটা ঘটেছিল কয়েক বছরের মধ্যে। ১৯৮৭ সালে শেখ আহমেদ দিদাতের সাথে দেখা হওয়ার পর তিনি ভীষণভাবে অনুপ্রাণিত হন আর ফাইনাল সিদ্ধান্তটা নেন ১৯৯১ সালে, যখন ডক্টর ইসরার আহমেদ তাকে বলেন দুটো নৌকায় পা দিয়ে চলা যাবে না, যে কোনো একটা পথ বেছে নিতে হবে। ব্যাস, তিনি ডাক্তারি ছেড়ে পুরোপুরি ধর্মপ্রচারের কাজেই নেমে পড়েন। এতক্ষণ তো গেল তার উত্থানের গল্প। এবার আসি সেই অধ্যায়ে যা তাকে এক ধাক্কায় আন্তর্জাতিক আইকন থেকে এক বিতর্কিত চরিত্রে পরিণত করে। কিন্তু প্রশ্ন হল, কিভাবে একজন আন্তর্জাতিক লেভেলের বক্তা তার নিজের দেশের কাছেই একজন ফিউজিটিভ বা পলাতক হয়ে গেলেন? তার নিজের ব্যাখ্যাটা কি, চলুন শোনা যাক। তার মতে সবকিছুর শুরু হয়েছিল ২০১৬ সালে ঢাকার এক সন্ত্রাসী হামলার পর। বাংলাদেশের একটা পত্রিকা লেখে যে হামলাকারীদের একজন ফেসবুকে তার ফলোয়ার ছিল। ডক্টর নায়েকের অভিযোগ, ভারতের মিডিয়া নাকি এই ফলোয়ার শব্দটাকে বদলে অনুপ্রাণিত বা ইন্সপায়ার্ড বাই বলে চালিয়ে দেয়। আর তার দাবি, এই একটা শব্দের পরিবর্তনের কারণেই তার জীবনটা পুরোপুরি ওলটপালট হয়ে যায়। এরপর থেকে তিনি আর দেশে ফিরতে পারেনি, নির্বাসিত জীবন কাটাচ্ছেন। তো এখানে আমরা দুটো একদম বিপরীত চিত্র দেখতে পাচ্ছি। একদিকে জাকির নায়েক নিজেকে দেখছেন একজন ধর্মপ্রচারক হিসেবে, যিনি বিভিন্ন ধর্মের তুলনা করে ইসলামের কথা বলছেন। আর অন্যদিকে ভারতের সরকার আর মিডিয়ার চোখে তিনি দেশের মোস্ট ওয়ান্টেড সন্ত্রাসী। দুটো একদম ভিন্ন ন্যারেটিভ। তার এই সাক্ষাৎকারের সবচেয়ে বলা যেতে পারে বিস্ফোরক দাবিটা ছিল একটা গোপন বৈঠককে নিয়ে, যেটা নিয়ে এখন বেশ আলোচনা হচ্ছে। তিনি যে দাবিটা করেছেন সেটা শুনলে যে কেউ চমকে যাবে। তার কথা অনুযায়ী তাকে নাকি ভারতের সর্বোচ্চ মহল থেকে একটা গোপন প্রস্তাব দেওয়া হয়েছিল। তার সাথে দেখা করতে আসা দূত নাকি তাকে সোজাসুজি বলেছিলেন, আমাকে সরাসরি মোদিজি এবং অমিত শাহ পাঠিয়েছেন। এটা তার নিজের মুখের কথা। ব্যাপারটা কী ছিল? তার দাবি, কাশ্মীরের ৩৭০ ধারা বাতিলের ঠিক কয়েক মাস আগে মালয়েশিয়ায় তার কাছে একজন দূত পাঠানো হয়। অফারটা ছিল, আপনি কাশ্মীর ইস্যুতে সরকারকে সাপোর্ট করুন, আপনার বিরুদ্ধে সব মামলা তুলে নেওয়া হবে, আপনি নিরাপদে দেশে ফিরে আসতে পারবেন। কিন্তু তিনি বলেন যে তিনি এই প্রস্তাব ফিরিয়ে দেন। তার ভাষায় এটা ছিল মুসলিমদের সাথে এক ধরনের বিশ্বাসঘাতকতা। ডক্টর নায়েকের মতে এটা নাকি একটা নির্দিষ্ট ফর্মুলা, যেটা সরকার প্রভাবশালী মুসলিম ব্যক্তিত্বদের ক্ষেত্রে ব্যবহার করে। প্রথমে মিষ্টি কথা, প্রশংসা, তাতে কাজ না হলে টাকার অফার, আর তাতেও রাজি না হলে সরাসরি হুমকি। আচ্ছা, এই বিতর্কিত অধ্যায়ের বাইরেও তার আরেকটা পরিচয় আছে, আর সেটা হলো একজন তুখোড় তার্কিক বা ডিবেটার হিসেবে। চলুন দেখি তার প্রতিপক্ষদের নিয়ে তিনি কি ভাবেন। তার মতে ফলোয়ার সংখ্যার দিক থেকে তার সবচেয়ে পপুলার প্রতিপক্ষ ছিলেন শ্রী শ্রী রবিশঙ্কর, কারণ তাদের ডিবেটটা কোটি কোটি মানুষের কাছে পৌঁছেছিল। কিন্তু বুদ্ধিমত্তার দিক থেকে বা সবচেয়ে কঠিন প্রতিপক্ষ হিসাবে তিনি নাম নিয়েছেন ডক্টর উইলিয়াম ক্যাম্পেলের। তার মতে ডক্টর ক্যাম্পেলের গবেষণা আর যুক্তিগুলো ছিল খুবই গভীর আর চ্যালেঞ্জিং। তো এত কিছুর পর বর্তমানে তিনি কেমন আছেন? নির্বাসনে থেকে কি করছেন এখন? তিনি এখন মালয়েশিয়াতে থাকেন, আর সেখান থেকেই কিন্তু ভারতের মুসলিমদের বিভিন্ন ইস্যু নিয়ে তরঙ্গ কথা বলে যাচ্ছেন, নিজের মতামত দিয়ে যাচ্ছেন। যেমন ধরুন, সম্প্রতি তিনি ওয়াকফ বোর্ড নিয়ে বেশ সোচ্চার হয়েছেন। আচ্ছা, ওয়াকফ বোর্ডের গুরুত্বটা বোঝানোর জন্য একটা তথ্য দিই। ভারতে জমির মালিকানার দিক দিয়ে ১ নম্বরে আছে প্রতিরক্ষা বিভাগ, ২ নম্বরে ইন্ডিয়ান রেলওয়ে, আর ৩ নম্বরেই কিন্তু এই মুসলিম ওয়াকফ বোর্ড। মানে বিশাল ব্যাপার।
তো তিনি অভিযোগ করছেন যে নতুন যে ওয়াকফ বিল আনার কথা হচ্ছে সেটার মাধ্যমে আসলে মুসলিমদের এই বিশাল সম্পত্তি দখল করার চেষ্টা চলছে। তার আশঙ্কা এর ফলে হাজার হাজার মসজিদ, কবরস্থান হাতছাড়া হয়ে যেতে পারে। তাই তিনি ভারতীয় মুসলিমদের এর বিরুদ্ধে আওয়াজ তোলারও আহ্বান জানিয়েছেন। তো পুরো গল্পটা শোনার পর প্রশ্নটা কিন্তু থেকেই যায়, ডক্টর জাকির নায়েক আসলে কে? রাষ্ট্রীয় রোষের শিকার একজন ধর্মপ্রচারক, নাকি এমন একজন বিতর্কিত ব্যক্তি যার কাজের দায় তাকেই নিতে হচ্ছে? তার নিজের ভাষ্য তো আমরা শুনলাম। এখন এই জটিল গল্পের উপসংহারটা কী হবে সেই ভাবনাটা দর্শকের কাছেই তোলা রইল।